হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি নতুন ক্লাস নিয়ে। যে ক্লাসটা তোমরা আগের দিন অনেকেই দেখেছো, বলেছো স্যার পার্ট 2 করান। আর আজকের পার্টে তোমরা বিশ্বাস করবে না, একদম সহজ থেকে কঠিন পার্ট বাই পার্ট আগের দিন যেরকম করিয়েছি তোমাদের আজকের দিনেও সেরকম থিওরি ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ, অর্থাৎ থিওরিটা পড়াবো অ্যাজ ওয়েল এজ তার নিউমেরিক্যাল ফর্মুলা বলবো এবং প্রচুর নিউমেরিক্যাল করাবো, যেগুলো 2022, 2018, 2021, 2019 প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু তোমাদের সামনে চলে এসেছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে একটা কথা বলবো, যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা ক্লাসটিকে দেখে ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে। যারা নতুন রয়েছে তুমি সমস্ত নোটিফিকেশন চটপট পেয়ে যেতে পারো এবং অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো প্রথমে শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার কাছে সায়েন্স পড়তে চাও, বিভিন্ন জায়গায় সায়েন্স পড়েছো, কোথাও নিউমেরিক্যালস করায় না, কোথাও রিডিং পড়ে পড়ে চলে যায়, শুধু দেখবে তাদের পিডিএফ এ সবকিছু করা আছে, শুধু রিডিং পড়লো বেরিয়ে গেল। ভাই কেন হলো, কি কারণে হলো, এক্সপ্লেন কি কি ব্যাপার, কিছুই করায় না। তো সেক্ষেত্রে যারা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট পেতে চাও এই ব্যাচটা তোমরা জয়েন হতে পারো, ব্যাস এটুকু বলার রয়েছে। এটার প্রাইস রয়েছে এখনো পর্যন্ত 999 টাকা, সম্পূর্ণ বাংলায়। কিভাবে ভর্তি হবে জাস্ট একটু বলে দিই। আমার এই যে নাম্বারটা রয়েছে না, এই উপরে নাম্বারটা, এখানেই ফোন পে গুগল পে রয়েছে, এখানেই তোমরা পেমেন্ট করবে 999। পেমেন্ট করার পর জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে একটু নিজের নেম অ্যাড্রেস এবং পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, ব্যাস খেল খাতাম, পয়সা হাজম। চলো, গুড কোর্সে তোমরা ঢুকে যাবে। এরপর তোমরা কোথায় যাবে না, ম্যাথ, জিকে, জিএস, জিআই যদি এনটিপিসি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই ব্যাচটা এনরোল করতে পারো। এটার প্রাইস রয়েছে 1999, ফান্ডামেন্টাল ব্যাচ এটা। ঠিক আছে, চলো। তো আমরা আগের দিনের তড়িতের এই যে বিষয়গুলো, অর্থাৎ কিউ ইকুয়াল টু আইটি, ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, এবং সেখান থেকে যাবতীয় যত অঙ্ক সেই অঙ্কগুলো করেছি, সার্কিট ডায়াগ্রাম বুঝেছি, যেগুলো তোমাদের এনসিইআরটি এক্সাম্পলারে এসছে। আজকে শুরু করব কোথা থেকে, আজকে শুরু করব জাস্ট অফ এই জায়গাটা থেকে। দেখো, আমরা আজকে পড়বো ওহমের সূত্র, অর্থাৎ ওহম কি বলে গেছে। ঠিক আছে, ওহম বলেছে যে আমরা দেখতে পাবো কোন পরিবাহীর তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, মনে করো এরকম একটা পরিবাহী রয়েছে বা এরকম একটা কন্ডাক্টর রয়েছে, তাহলে তার যে বিভব পার্থক্যটা, অর্থাৎ এদিকে যদি বিভব পার্থক্য V1 হয়, মানে এদিকে যদি বিভবটা V1 হয় একটা সাইডের, অপর সাইডে যদি V2 হয় এবং যদি ডেফিনেটলি V2 গ্রেটার দেন V1 হয়, অর্থাৎ যেদিকে বিভব বেশি সেদিক থেকে যেদিকে কম সেই দিকে তড়িৎ প্রবাহ হয়, তোমরা নিশ্চয়ই জানো। অর্থাৎ এই বিভব পার্থক্য যত বেশি হবে ইলেকট্রিক ফ্লোটাও তত বেশি ওর মধ্য দিয়ে হবে। অর্থাৎ আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো যে V2 মাইনাস V1 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু I। I মানে কি, I মানে এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে না, বেশি বিভবের যে এলাকাটা সেখান থেকে কম বিভবের এলাকাটায় কিন্তু কারেন্টটা ফ্লো হবে, অর্থাৎ বেশি থেকে কমের দিকে কারেন্টটা ফ্লো হবে। ঠিক আছে, এবং এই সমীকরণটাকে আমরা লিখতে পারি, ধরো V2 মাইনাস V1 কে আমি ভি ধরে নিলাম। ঠিক আছে, বিভব পার্থক্যটা ভি ধরে নিলাম, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর। আই আরটা কি, আরটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা ধ্রুবক। এই কনস্ট্যান্টটার নাম কি, এই কনস্ট্যান্ট হচ্ছে রোধ বলবো আমরা, পরিবাহের রোধ, বা যেটাকে আমরা কি বলবো, রেজিস্ট্যান্স বলবো। আচ্ছা, এই রেজিস্ট্যান্সটা কেন হয় না, রেজিস্ট্যান্স মানে বাধা, অর্থাৎ এই যে পরিবাহীর মধ্যে কিছু বাধা থাকবে, সেটা কিসের উপর নির্ভর করবে সেটা আমরা পরবর্তীকালে জানছি। মনে রেখো, এই পরিবাহীর মধ্যে একটা বাধা কাজ করে, যে বাধাটা কি করে না, যে বাধাটা ওই যে ইলেকট্রিক যেটা ফ্লো হচ্ছে ওই ফ্লোটাকে আটকায় বা ফ্লোটাকে কম করে, মানে ভোল্টেজ বেশি কিন্তু এই বাধার কারণে ইলেকট্রিক যে ফ্লোটা বা কারেন্ট ইলেকট্রিসিটিটা, অর্থাৎ প্রবাহী তড়িৎটা, তড়িৎ প্রবাহটা আইটা, সে কিন্তু কি হবে না, সেটা কিন্তু বাধা প্রাপ্ত হয়। দ্যাট ইজ তোমার হচ্ছে সেটা আর। ওকে, তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারি, আর ইকুয়াল টু ভি বাই আই। অর্থাৎ আমরা দেখলাম এই যে ভি এবং আই এর যে অনুপাত, এই অনুপাত সমান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কনস্ট্যান্ট, অর্থাৎ ভি এবং আই এর অনুপাত ধ্রুবক। তাহলে ভি এবং আই এর অনুপাত ধ্রুবক, এবং দেখো ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, অর্থাৎ ভি বাড়লে আই বাড়বে এবং আই বাড়লে ভি বাড়বে। ঠিক আছে, যদি সেটা হয় তাহলে আমরা এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিরকম ভাবে দেব, ভি ভার্সাস আই, সেটা আমরা বুঝবো, কারণ এখান থেকে তোমাদের গ্রাফ থেকে প্রচুর পরিমাণ কিন্তু প্রশ্ন বিগত বছরগুলিতে এসেছে। তাহলে দেখো এখানে কি বলেছে, এনসিইআরটি তে কি বলেছে আমরা একটু চট করে দেখে নেব। তোমরা লক্ষ্য করবে ভি বাই আই এর প্রায় একই মান পাওয়া যায়, কেন, কারণ ভি বাই আই এর মানটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কি হবে না, প্রত্যেক ক্ষেত্রে কনস্ট্যান্ট হবে, অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স কি হবে, কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, ভিআই লেখচিত্রের মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা মানে কি এইটা,
কেন না, মনে করো ভি ভ্যারাইজাস যদি আই হয় তাহলে ভি বাড়লে আই বাড়বে। দেখো এখানে এটা মনে করো তড়িৎ প্রবাহ প্রবাহ অর্থাৎ এখানে এ দিয়ে দিয়েছে, এ মানে অ্যাম্পিয়ারে দিয়েছে আর কি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো 0.1 যদি হয়, 0.1 যদি হয় তাহলে এখানে 0.4, 0.2 এর জন্য 0.8, 0.3 এর জন্য এখানটা মনে করো, 0.4 জন্য এইখানটা, অর্থাৎ এইভাবে কিন্তু এটা একটা কনস্ট্যান্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এইভাবে একটা কিন্তু কি দেখতে পাচ্ছি না, আমরা কনস্ট্যান্ট একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে এই যে কনস্ট্যান্টটা যদি আমি দেখি, এই যে কনস্ট্যান্টটা যদি আমি দেখি, তাহলে দেখবে এটা 4 আর এখান থেকে এটা 4, ঠিক আছে। 0.2, এই যে দেখো 0.2, 0.2, 0.2, 0.4, 0. আচ্ছা এইটা এইভাবে আছে, ঠিক আছে। এখানে একটু এদিক ওদিক হয়ে গেছে, বাট এরকম পরপর আসবে, ঠিক আছে, আমি তোমাদের করে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে কি বলেছে, তারের মধ্য দিয়ে ওহম এটা আবিষ্কার করেছেন এবং বিভব পার্থক্য বার করেন এবং বলেন যে তড়িৎ প্রবাহ সমানুপাতিক হবে, অর্থাৎ ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। এবার আমি এটা করে দেখাই, তোমাদের গ্রাফটা করে দেখাই ভালো করে। মনে করো এরকম একটা গ্রাফ তোমাদের সামনে আমি আঁকছি, ঠিক আছে। এবার দেখো কি হবে। এটা মনে করো প্রবাহ মাত্রা যেরকম এখানে রয়েছে, এটা মনে করো। তাহলে আমি যদি এখানটা এরকম করে দেখাই তোমাদের, মনে করো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা মনে করো 1, 2, 3, 4, 5। আমি কি বলেছি যে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। তার মানে দেখো, তার মানে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে, যদি আমার এখানে প্রবাহ মাত্রা 1, 2, 3, 4, 5, এখানে 1, 2, 4, 5, যদি এখানে প্রবাহ মাত্রা আমার 1 হয় তাহলে এটাও 1 হবে, অর্থাৎ এইখানে আমি বিন্দুটা বসাবো। এটা যদি 2 হয় তার মানে এটাও 2 হবে, এটা যদি 3 হয় তার মানে এটাও 3 হবে, এটা যদি 4 হয় তার মানে এটাও 4 হবে। এটা বিন্দুগুলো একটু একটু উলটপালট হয়ে গেল, বাট ঠিক আছে, একই সরল রেখায় হবে, ঠিক আছে। চলো এটাও এখানে হবে, আর 5 এর জন্য 5 হবে, অর্থাৎ এরকম একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। তাহলে আমরা কি বললাম, 1 এর জন্য 1 পেলাম, 2 এর জন্য 2 পেলাম। আচ্ছা তাহলে এই যে আর এর মান প্রত্যেকটা ক্ষেত্রে কি সমান পাবো? ডেফিনেটলি প্রত্যেকটা বিন্দুতে মনে রাখবে আর এর যে মানটা পাবো সেই আর এর মানটা কিন্তু আমরা সমান পাবো। এটা কি করে হচ্ছে, মনে করো আর ইকুয়াল টু আমরা কি জানি, ভি বাই আই, তাই তো। তাহলে এখানে দেখো, এখানে ভি কত ছিল, ভি 1 ছিল, আই ও 1 ছিল, তার মানে 1/1 আর ইকুয়াল টু 1। আবার পরের ক্ষেত্রে দেখো, পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানটা দেখো 2 2, তার মানে কি হচ্ছে না, 2/2 ইজ ইকুয়াল টু কত হলো, ইজ ইকুয়াল টু 1। তো এই যে ক্ষেত্রটা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এইরকম একটা ভ্যালু আসবে। তো প্রত্যেকটা পয়েন্ট তোমাকে পরীক্ষা হলে যদি দিয়ে দেয় যে এইরকম ভিআই লেখচিত্রে, লেখচিত্র দিয়ে দিল ভিআই, দিয়ে এখানে আর এর একটা মান মানে আর এর কোনো মান দেওয়া থাকলো না, তোমাকে শুধু জাস্ট এরকম দুটো এখানটা মান দেওয়া থাকলো, তখন তুমি কি করবে, যে এই যে সরল লেখাটা হয়েছে না, এই যে বিন্দুটা, প্রত্যেকটা বিন্দুতে তো একই মান পাবো, তাহলে এখানে একটা রেশিও বের করে নেবো, আর ইকুয়াল টু ভি বাই আই, এবং এটা অবভিয়াসলি কি হবে, কনস্ট্যান্ট হবে। ক্লিয়ার হয়েছে গ্রাফটা? এইবার গ্রাফ রিলেটেড কিছুটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা আগে তোমাকে করিয়ে নেব, এই প্রশ্নটা পরীক্ষায় আসে। এই গ্রাফটা একটু আমরা ভালো করে বুঝবো, দিয়ে তারপর আমি জিনিসটা তোমাদের করব, ঠিক আছে। দেখো এই গ্রাফটা একটু না আমরা ভালো করে বুঝবো, তার জন্য একটা অন্য জায়গায় আমি গ্রাফটা তোমার, চলো এই যে গ্রাফটা রয়েছে, আমি যদি এরকম একটা আরো গ্রাফ আঁকি তাহলে সেটা তোমরা আরো বুঝতে পারবে ভালো করে। মনে করো এরকম একটা গ্রাফ এঁকেছি। আচ্ছা তোমরা আগে বোঝো ভালো করে ব্যাপারটা, এখানে কি বলতে চাইছে, এখানে যে আমি আরটা এঁকেছিলাম, এই জায়গাটা, এটা একটা কি, এটা একটা কন্ডাক্টর ছিল, একটা নির্দিষ্ট কন্ডাক্টরের ভিআই। তাহলে এখানে তিনটে আছে, মানে কি তিনটে আলাদা আলাদা কন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। দেখো প্রশ্নটাতে কি বলেছে, প্রতিরোধ যথাক্রমে 3টে নাইক্রোম তারের 3টে নমুনা, অর্থাৎ 3টে আলাদা আলাদা কন্ডাক্টর 3টে নাইক্রোম তার নিয়েছে, যেখানে R1, R2, R3, অর্থাৎ 3টে আলাদা আলাদা নাইক্রোম তারের ভি ভার্সাস আই এর যে গ্রাফ সেটা প্লট করা হয়েছে, এবং প্লট করার পরে এরকম আমরা 3টে আলাদা আলাদা গ্রাফের রেজিস্ট্যান্স আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে 3টে আলাদা আলাদা গ্রাফের যখন রেজিস্ট্যান্স পাবো, মনে করো এটা একটা কন্ডাক্টরের জন্য আমরা পাচ্ছি, এদিকে আই রয়েছে, এদিকে ভি রয়েছে, কোনো অসুবিধা নেই। এটা একটা কন্ডাক্টরের জন্য পাচ্ছি, আর এটা একটা কন্ডাক্টরের জন্য, আলাদা কন্ডাক্টরের জন্য পাচ্ছি। বা মনে করো এটা মূল বিন্দুটি থেকে শুরু হচ্ছে, বা এখান থেকেই আমি ধরছি, ঠিক আছে। আচ্ছা যেরকম আছে তোমরা সেরকমই করো, ঠিক আছে। এরকম একটা গ্রাফ আমরা পাচ্ছি। তাহলে এটা মনে করো R1, এটা R2, এটা R3। এবার ভালো করে দেখবে। এবার দেখো আমি যদি এখান থেকে এটা বলি যে মনে করো এটা আমার হচ্ছে, এটা মনে করো 2, ঠিক আছে। আমি যদি, আচ্ছা এটা 1, এটা 2, তার মানে এটাও হবে 1, আর এটা হবে ধরো এদিকে একটা করব 2, আর এদিকে একটা করলাম 3, ঠিক আছে। দেখো ভালো করে বুঝবে, আমি একটা এইরকম সরল রেখা ড্র করলাম,
এদিক থেকে একটা সরলরেখা ড্র করলাম। এবার দেখো এদিক থেকে যদি সরলরেখা ড্র করি তাহলে প্রত্যেকটা যে রেজিস্ট্যান্সকে কোথায় ছেদ করছে না, এটাকে এখানে মানে কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স গুলো, প্রত্যেকটা কন্ডাক্টরের যে আলাদা আলাদা যে প্লট গুলো পাচ্ছি সেটা কোথায় ছেদ করছে, এটাকে এখানে, এটাকে এখানে, এটাকে এখানে। এবার আমি আই এর প্লট গুলো করবো। আই এর প্লট গুলো করতে গেলে কি হবে, এটা এখানে ছেদ করছে, এটা এখানে ছেদ করছে, আর এটা এখানে ছেদ করছে। এবার ভালো করে দেখো, এইভাবে যখন আমরা গ্রাফটা ড্র করেছিলাম সেখানে তো আমি বলেছিলাম যে আর ইকুয়াল টু কি হচ্ছে, এখানটা আর ইকুয়াল টু ভি বাই আই, মানে আর থ্রি ইকুয়াল টু এটা ভি বাই আই হচ্ছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভি সমান, কেন ভিটা এইখানটা রয়েছে, তাহলে ভি বাই আই ওয়ান হচ্ছে। এর আর টু ইকুয়াল টু কি হচ্ছে না ভি বাই আই টু হচ্ছে, আর আর থ্রি ইকুয়াল টু কি হচ্ছে ভি বাই আই থ্রি হচ্ছে। রাইট, বোঝা গেছে এই পর্যন্ত? এইবার একটু ভালো করে তোমরা যদি দেখো, খেয়াল করবে, তাহলে কি খেয়াল করবে না, খেয়াল করবে দেখো প্রত্যেকটা কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা ইকুয়াল হচ্ছে। দেখো ভোল্টেজটা কিন্তু এইখানটা মিট করেছে, বাট আইটা কিন্তু আর থ্রি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হচ্ছে, আর থ্রি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হচ্ছে দেখো ভি বাই আই ওয়ান। দেখো আইটা কিন্তু অনেক ছোট, তার মানে কি আইটা ছোট মানে কি, যে একটা কন্ডাক্টরের তিনটে কন্ডাক্টরের ভোল্টেজ সমান, কিন্তু এই আর থ্রি যে কন্ডাক্টর বা আর থ্রি রেজিস্ট্যান্স যুক্ত কন্ডাক্টরের মধ্য দিয়ে আইটা কম, তার মানে ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা কম প্রবাহিত হচ্ছে, কিন্তু ভোল্টেজ সমান আর তড়িৎ প্রবাহ কম প্রবাহিত হচ্ছে। তার মানে কি আর থ্রিটা অনেকটা, আর রেজিস্ট্যান্স যে আর থ্রিটা এটা অনেকটা বড়। এবার দেখো আর টু যখন বলবো, আর টু এর ক্ষেত্রে কি বলছি, আর টু এর ক্ষেত্রে বলছি যে ভি বাই আই টু। এবার দেখো এখানেও ভোল্টেজ এখানেও ভোল্টেজ সমান, কিন্তু এক্ষেত্রে দেখো আই টু টার মানটা একটু বেশি, কারণ এখানে তো কম ছিল মানটা, এখানে দেখো আই টু এর মানটা একটু বেশি হয়ে গেল। গ্রাফটা বোঝো, তাহলে যদি আই টু এর মানটা বেশি হয় তাহলে কি হবে, তাহলে বলতে পারবো যে আর টু রেজিস্ট্যান্সটা আর থ্রি রেজিস্ট্যান্সের থেকে একটু কম রেজিস্ট্যান্স, তাই তো ওর মধ্য দিয়ে সমান ভোল্টেজ দেওয়া সত্ত্বেও, সমান ভোল্টেজ দেওয়া সত্ত্বেও আর থ্রি যে কন্ডাক্টর বা আর থ্রি রেজিস্ট্যান্স সমন্বিত যে কন্ডাক্টর তার থেকে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে। বোঝা যাচ্ছে কি, বোঝা যাচ্ছে কি না? বোঝা গেলে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীতে এটা আবার বোঝাবো, তোমাদের বারবার বোঝাবো, কোনো অসুবিধা নেই তার। এবার আর ওয়ান এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আর ওয়ান এর ক্ষেত্রে কি হচ্ছে ভি ডিভাইডেড বাই আই থ্রি। দেখো এখানেও কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজটা সেম প্রত্যেকটার ক্ষেত্রে, কিন্তু এখানে দেখো আই থ্রিটা অনেকটা বেশি পরিমাণে প্রবাহিত হচ্ছে। তার মানে আমি বলতে পারবো যে আর থ্রি গ্রেটার দেন আর টু গ্রেটার দেন আর ওয়ান। অর্থাৎ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আর থ্রি রেজিস্ট্যান্সটা সব থেকে বেশি, তারপর আর টু, তারপর আর ওয়ান। কেন না, কারণ তিনটে কন্ডাক্টরের ভোল্টেজ একই থাকা সত্ত্বেও আর থ্রি কন্ডাক্টরের মধ্য দিয়ে বা আর থ্রি রেজিস্ট্যান্স সমন্বিত কন্ডাক্টরের মধ্য দিয়ে কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে, আর টু রেজিস্ট্যান্স সমন্বিত কন্ডাক্টরের মধ্য দিয়ে আর থ্রি থেকে বেশি কারেন্ট প্রবাহিত হয়েছে, এবং আর ওয়ান রেজিস্ট্যান্স সমন্বিত কন্ডাক্টরের মধ্য দিয়ে আর টু আর থ্রি এর থেকে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে। এবার যদি বলা হয় ভাই যে এগুলো কারেন্টের রেসপেক্টে তুমি বলো, কারেন্টের রেসপেক্টে তুমি বলো যে কোনটার মধ্যে দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হবে, সেই রেসপেক্টে তুমি যদি সাজাও তাহলে আমি বলবো যে এখানে কি হয়ে যাবে, আই থ্রি দিয়ে সব থেকে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, এইটা দিয়ে সব থেকে, যার রেজিস্ট্যান্স কম সেখান দিয়ে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তাহলে আই থ্রি গ্রেটার দেন আই টু গ্রেটার দেন আই ওয়ান। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এখানে প্রশ্নটা কি বলেছিল যে আর ওয়ান আর টু আর থ্রি এর সম্পর্ক কি, আমি তোমাদের ডাইরেক্ট এটা বলে দেব যে আর থ্রি গ্রেটার দেন আর টু গ্রেটার দেন আর ওয়ান। ক্লিয়ার হয়েছে? মনে করো আজকের দিনে তোমাকে তোমাকে মনে করো ভি আর আইটা চেঞ্জ করে দিয়ে দিল, দিয়ে কি করলো, দিয়ে তোমাকে এখানে আর ওয়ান, এখানে আর টু, এখানে আর থ্রি দিয়ে দিল। ঠিক আছে, ঠিক আছে, চলো আর একটা করে তোমাদের গ্রাফটা দেখিয়ে দিই, তাতে ক্লিয়ার হয়ে যায় তোমাদের। অনেকের এটা বুঝতে একটু অসুবিধা হয়। মনে করো এরকম তোমাকে করে দিয়ে দিল, এরকম একটা গ্রাফ দিল, এদিকে ভি দিল এদিকে আই দিল, যেটা তোমাদের দিয়েছে, দিয়ে কি করলো এরকম তিনটে আঁকলো। এটা করলো কি, আগেরটা কি ছিল, আর ওয়ান আর টু আর থ্রি, হ্যাঁ এটাই করে দিল আর ওয়ান আর টু আর থ্রি। তখন রেজিস্ট্যান্সটা কি রকম হবে দেখো ভালো করে বোঝো। আবার যদি এখানে আমি ড্র করি, এখানে যদি আমি ড্র করি, এই তিনটে ছেদ করছে, করছে তো, দিয়ে আমি যখন নিচের দিকে ড্র করব তখন কি হবে, তখন এটা কম কারেন্ট প্রবাহিত হবে, এটা বেশি কারেন্ট প্রবাহিত হবে, এটা তার থেকেও বেশি কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ আমি বলবো এক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টে যাবে। এক্ষেত্রে বিষয়টা কি হয়ে যাবে, এক্ষেত্রে দেখো একই ভোল্টেজ হওয়া সত্ত্বেও আর ওয়ান এর মধ্য দিয়ে কম কারেন্ট, আর টু এর মধ্য দিয়ে তার থেকে বেশি কারেন্ট, আর থ্রি এর মধ্য দিয়ে তার থেকে বেশি কারেন্ট। অর্থাৎ রেজিস্ট্যান্সের রেসপেক্টে কি হবে না, আর ওয়ানটা সব থেকে বেশি রেজিস্ট্যান্স, তারপরে আর টু এবং তারপরে আর থ্রি।
কিন্তু এখানে কেস হয়েছে উল্টো। এখানে দেখো এই যে আর্থ রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কিন্তু সব থেকে কম কারেন্ট প্রবাহিত হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে এই যে ভিএ এবং আই এর গ্রাফের মধ্যে ভি এর দিকে যে কন্ডাক্টর গুলো থাকবে, এখানে আরো দুটো কন্ডাক্টর যদি বাড়িয়ে দেয়, আমরা এরকম কি আঁকবো পরীক্ষা হলে? উত্তর হচ্ছে না। ভি এর দিকে যে কন্ডাক্টর গুলো থাকবে, ভি এর দিকে কি আছে, আর1 রয়েছে, তাহলে তার রেজিস্ট্যান্স সব থেকে বেশি হবে, তারপর এটা এবং তারপর আর। মনে থাকবে, এখানেও দেখো তাই হয়েছে, ভি এর দিকে কে ছিল, আর3 ছিল, দেখো আর3 রেজিস্ট্যান্স সব থেকে বেশি হয়েছে। এটা একটা সুন্দর ট্রিক, আমি তোমাকে বলে দিলাম। এই ট্রিকটা যাদের ভালো লাগবে তারা একটু কমেন্ট করে জানাবে স্যার আপনার ট্রিকটা ভালো লেগেছে। তাহলে ভি এর দিকে যে কন্ডাক্টর গুলো থাকবে সেই কন্ডাক্টরের দিকে কি হবে, না সেই কন্ডাক্টরের রেজিস্ট্যান্সটা সব থেকে বেশি হবে। এটুকু তোমাদের কাছে বোঝাতে পেরেছি গ্রাফটা। গ্রাফ প্রত্যেকের ক্লিয়ার? চলো এবার যেখানে পড়েছিলাম সেখানে চলে যাই। আচ্ছা, ওহমের সূত্র কমপ্লিট হয়ে গেল, গ্রাফ কমপ্লিট হয়ে গেল। এইবার এটা জানার আগে আমরা চলে যাব কয়েকটা অঙ্ক আমরা করে ফেলবো, তারপর আবার থিওরি পড়বো, আবার কিছু অঙ্ক করবো। চলো এর অঙ্ক করতে নিই। এটা এনসিইআরটি এক্সামের অঙ্ক, মানে এনসিইআরটির অঙ্ক একদম ডাইরেক্ট। কি বলেছে, 1200 ওহমের একটি বাল্বের ফিলামেন্টে 220 ভোল্ট উৎস থেকে কত তড়িৎ প্রবাহ নেবে? তাহলে দেখো আমি কি বলবো, আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু আমার হচ্ছে 1200 ওহম, ভোল্টেজ ইকুয়াল টু কত, 220 ভোল্ট। তাহলে আমরা কি জানি ভাই, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই ইকুয়াল টু কি হবে না, ভি বাই আর। ভি এখানটা কত দিয়েছে, 1200 ডিভাইডেড বাই হচ্ছে 220। কি হলো ব্যাপারটা, উল্টো হবে, সরি। তাহলে এখানটা আমি কি বলবো, এখানটা আমি বলবো যে, ভালো করে খেয়াল করবে, এখানটা বলবো যে ভি এর মান কত, 220 ডিভাইডেড বাই হচ্ছে 1200। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, ঠিক আছে, 2 6 12, 2 0 0, 2 11 22, অর্থাৎ 11 বাই হচ্ছে তোমার 60, অর্থাৎ 11/60 কি হয়ে যাবে, অ্যাম্পিয়ার। এবার যেরকম পয়েন্টে অ্যান্সার থাকবে সেরকম তোমরা পয়েন্টে অ্যান্সার করবে। স্পিডটা কি বলছে দেখো, 100 ওহমের রোধের একটি বৈদ্যুতিক কুণ্ডলী থেকে 220 ভোল্ট উৎস থেকে কত তড়িৎ প্রবাহ নেবে? হোমওয়ার্ক করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে, একই লেভেলের অঙ্ক। চলো নেক্সট আমরা ওহমের সূত্র থেকে জেনে নিই। কোন উৎস থেকে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নেবে? বৈদ্যুতিক হিটারের দুই প্রান্তে বিভব পার্থক্য 60 ভোল্ট, যদি বিভব পার্থক্য বৃদ্ধি করে 120 ভোল্ট হয় তখন হিটারটি কত তড়িৎ প্রবাহ নেবে? খুব ভালো একটা অঙ্ক। কি বলছে দেখো, কোন উৎস থেকে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নেওয়ার সময় একটি বৈদ্যুতিক হিটারের দুই প্রান্তে বিভব পার্থক্য 60 ভোল্ট। খুব ভালো, দেখো কতটা ইজি ভাবে অঙ্কটা করতে পারছে সেটাই আমাদের দেখা। তাহলে একটা হিটার রয়েছে, বৈদ্যুতিক হিটার একটা রয়েছে। সেই হিটারটাতে তুমি যখন 4 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছ, 4 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছ, তখন দুই প্রান্তে বিভব পার্থক্য কত হচ্ছে না, দুই প্রান্তে বিভব পার্থক্য 60 ভোল্ট। তাহলে যদি বিভব পার্থক্য 120 ভোল্ট করা হয় তখন সেটা কত কারেন্ট টানবে? তাহলে ভাই আমাকে একটা কথা বলো, একটা নির্দিষ্ট হিটারের ক্ষেত্রে তার কনস্ট্যান্টটা কি হবে? তার কনস্ট্যান্ট হবে, তুমি ভোল্টেজ বৃদ্ধি করেছো, তোমার আই বৃদ্ধি হবে একটা নির্দিষ্ট কন্ডাক্টরের ক্ষেত্রে, কিন্তু সেখানে তো রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকবে। আমরা কি বলেছি যে একটা নির্দিষ্ট কন্ডাক্টরের ক্ষেত্রে আরটা কি হয়, ভি বাই আই এর রেশিও হয়, অর্থাৎ আরটা হচ্ছে কনস্ট্যান্ট হয়, রাইট? তাহলে এখানে কি হবে, রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট, তাহলে আমরা প্রথম যে ডেটাটা দিয়েছে সেখান থেকে রেজিস্ট্যান্সটা বের করে নেব, তাই না? তাহলে প্রথম যে ডেটাটা দিয়েছিল সেখান থেকে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে রেজিস্ট্যান্সটা বের করে নেওয়া। তাহলে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি যে আই ইকুয়াল টু কি পেয়েছি, 4 অ্যাম্পিয়ার, ভি ইকুয়াল টু হচ্ছে 60 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা আর বের করে নেব, তাহলে ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু কি হয়ে যাবে, ভি বাই আই। তাহলে ভি কত, ভি হচ্ছে 60, আর হচ্ছে আই কত, আই হচ্ছে 4। তার মানে 4 15 তে 4, উত্তর মানে রেজিস্ট্যান্সটা হয়েছে যে 15 ওহম। এবার বলেছে কি বিভব পার্থক্য 120 ভোল্ট করা হয়েছে, অর্থাৎ পরে তোমার ভিটায় কত বাড়ানো হয়েছে, 120 ভোল্ট। তাহলে আই ইকুয়াল টু কত হবে নেক্সট? তাহলে আমরা তো আর তো পেয়ে গেছি 15 ওহম, তাহলে এটাকেই বসিয়ে দাও, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই ইকুয়াল টু কি হয়ে যাবে, ভি বাই আর। তাহলে ভি কত পেয়েছি, 120 ডিভাইডেড বাই 15, তাহলে 15 আসতে 120, অর্থাৎ 8 অ্যাম্পিয়ার হয়ে যাবে তোমার সঠিক। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? অর্থাৎ রেজিস্ট্যান্সটা তো প্রত্যেকটা ক্ষেত্রে কনস্ট্যান্ট, তাই আমি রেজিস্ট্যান্সটা বের করে নিলাম। রেজিস্ট্যান্সটা বের করে কি করলাম না, পরবর্তীতে যে বাড়ানো হয়েছে সেখানে পুট করে দিলাম আমার অ্যান্সার। যদি ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, ব্যাস এটুকুই তোমাদের কাছে বলার, ঠিক আছে? আহ তো কিছু প্রশ্ন করে নিই এটা রিলেটেড, তারপরে আমরা কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স কি বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়টাও দেখে নিচ্ছি। চলো, একটি প্রদত্ত ধাতব তারের বৈদ্যুতিক প্রতিরোধের ক্ষমতা, এটা করা হয়নি, চলো এটা তো করে নিলাম, এটা করে নিলাম। চলো আচ্ছা দেখো, এটা দেখো, বলেছে যদি একটি কন্ডাক্টরের প্রান্তের বিভব পার্থক্য দ্বিগুণ হয়
তাহলে এর মধ্যে প্রবাহিত কারেন্ট, ভাই আমরা কি পড়েছি, ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, তার মানে বিভব পার্থক্য যদি তুমি দ্বিগুণ করো তাহলে ডেফিনেটলি কারেন্ট প্রবাহ কত হবে, দ্বিগুণ হবে। জাস্ট এইগুলো তোমাদের কিন্তু পরীক্ষা আছে, জেই তে এসেছে, পরবর্তীকালে তোমরা জেই দিতে গেলে সেখানেও কিন্তু পরীক্ষা আসবে। নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি। প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার, আরো দাঁড়িয়ে যাও, শেষের দিকে প্রচুর কঠিন কঠিন প্রশ্ন রয়েছে, দেখতে থাকো শুধুমাত্র। একটা কয়েলের রেজিস্ট্যান্স হচ্ছে 750 ওহম, 220 ভোল্ট উৎস থেকে বৈদ্যুতিক হিটার কয়েল কারেন্ট কত প্রবাহিত হবে। তাহলে আমরা কি জানি যে ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু কি হয়ে যাবে, ভি বাই আর। তাহলে ভি কত দিয়েছে এখানটা, 220 ভোল্ট দিয়েছে, আর আর কত দিয়েছে, আর দিয়েছে আমার 750 ওহম। তাহলে শূন্য শূন্য কেটে দাও, 22/75। এবার তুমি 22 কে 75 দিয়ে ভাগ করে নাও, 22 কে 75 দিয়ে ভাগ করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এখানটা উত্তর কত হলো। প্রত্যেকটা জিনিস এগুলো তোমাদের ক্যালকুলেশন করে করে চট করে উত্তর বের করে দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা হোমওয়ার্ক আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্ন, আচ্ছা, এটা তোমাদের রোধক সংস্থা দিয়েছে, আরো কয়েকটা আমি প্রশ্ন এখানটা করে নেব। ওকে চলো, আগে তাহলে পুরোটা জেনে নিই, তারপরেই আমরা বাকি অঙ্কগুলো করে ফেলি, চলো। আচ্ছা, এরপর আমরা জানবো যে এই যে রেজিস্ট্যান্সটা আমরা জানলাম, এই রেজিস্ট্যান্সটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। না, প্রথমত আমরা জানবো একটা কন্ডাক্টর যদি থাকে, এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের লেন্থের উপর নির্ভর করবে, অর্থাৎ এর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের উপর কিন্তু এই রেজিস্ট্যান্সটা নির্ভর করবে, ঠিক আছে। মনে করো একটা কন্ডাক্টরের দৈর্ঘ্য অনেকটা বেশি, তাহলে কি হবে, দৈর্ঘ্য যদি বেশি হয় তার রেজিস্ট্যান্সটা কিন্তু অনেকটা বেশি হবে। দৈর্ঘ্য বেশি হলে কি হবে, তার রেজিস্ট্যান্সটা কিন্তু অনেকটা বেশি হবে, অর্থাৎ আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। এবং এর যে প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের সঙ্গে কি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, অর্থাৎ আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/a। এবার এই দুটো সমীকরণকে যখন আমি মিক্সড করব তখন কি হবে না, আর প্রপোর্শনাল টু এল বাই এ। এবার এইটাকে আমি কি লিখতে পারি, আর ইকুয়াল টু এস এল বাই এ। এই এসটাকে বলা হবে, এসটাকে বলা হবে রেজিস্টিভিটি, বলবো রেজিস্টিভিটি, বা যাকে বলা হবে রোধাঙ্ক। এবং এই রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে না, রোধাঙ্ক দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে উপাদানের উপর, একটা হচ্ছে উপাদানের উপর কোন ম্যাটেরিয়াল দিয়ে তোমার কন্ডাক্টর তৈরি, আর একটা হচ্ছে তাপের উপর, ঠিক আছে, তাপের উপর নির্ভর করে রেজিস্টিভিটি। তাহলে বোঝা গেল, তাহলে আমরা কি পড়লাম, এস বলতে পারো, রো বলতে পারো। এবং আর এর ইউনিট কি হবে, আর এর ইউনিট তোমরা নিশ্চয়ই জানো যে ওহম, এক্ষুনি বললাম। তাহলে দেখো আর এর ইউনিট যদি ওহম হয়, তাহলে যে এস যেটা আমরা রো বার করলাম তার ইউনিট কি হবে, এটা করে দেখি চলো। আমরা কি বের করলাম যে আর ইকুয়াল টু এস এল বাই এ, তাহলে এস ইকুয়াল টু কি হবে, আর এ বাই এল। তাহলে দেখো আর এর ইউনিট কি জানি, ওহম। এ মানে কি, এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদ, মানে এই যে অংশটা এটা হচ্ছে কতটা মোটা, অর্থাৎ একটা মোটা তারের কিন্তু রেজিস্ট্যান্সটা অনেকটা কি হবে, মোটা তারের রেজিস্ট্যান্সটা কম হবে, যত মোটা তার হবে সেখান থেকে কারেন্টে যেতে তো সুবিধা হবে, তাই না। তাহলে ওহম। আর এ মানে কি, এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদের ইউনিট কি, মিটার স্কোয়ার ডিভাইডেড বাই মিটার, তার মানে মিটার মিটার কেটে যাবে, তাহলে কি হয়ে যাবে, ওহম মিটার। তার মানে আমরা এই যে রেজিস্টিভিটির যে ইউনিট এটা বলবো ওহম মিটার। ক্লিয়ার হয়েছে। এবার দেখো ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা যদি রেজিস্টিভিটি কোনো কন্ডাক্টরের বেশি হয় তাহলে কি হবে না, মনে রাখবে রেজিস্টিভিটি যত বেশি হবে ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স তত বেশি হবে। অর্থাৎ একটা কন্ডাক্টরের যদি রেজিস্টিভিটি বেশি হয় তার মধ্য দিয়ে কম কারেন্ট যাবে, কেন, রেজিস্টিভিটি মানে ওর রেজিস্ট্যান্সটা বেশি, আর রেজিস্ট্যান্স বেশি মানে ওর মধ্য দিয়ে আইটা বা তড়িৎ প্রবাহটা কম হবে। অর্থাৎ আমি যদি বলি রেজিস্টিভিটির সাপেক্ষে পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহী তাদের রেজিস্টিভিটি কি হবে, সব থেকে মনে রাখবে যে পরিবাহী যদি হয় তার রেজিস্টিভিটি সব থেকে কম হবে, কারণ যদি রেজিস্টিভিটি বেশি হয় তাহলে সেটা তো অন্তরক হয়ে যাবে, কারণ তার রেজিস্ট্যান্স বেশি, আর রেজিস্ট্যান্স বেশি হলে তার মধ্য দিয়ে কারেন্ট যেতে পারবে না, তাই না। আর রেজিস্টিভিটি যদি কম হয় তাহলে তা কি হবে, তার মধ্যে বেশি পরিমাণ কারেন্ট যাবে। বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে দেখো ধাতু বা ধাতু সংকর রোধাঙ্কের মান খুবই কম। এই কেন বললাম ধাতু ধাতু সংকর রোধাঙ্কের মান খুব কম, কারণ ওই যে এর মধ্যে দিয়ে কারেন্টকে যেতে হবে, আর কারেন্টকে যদি যেতে হয় তাহলে রেজিস্ট্যান্স কম হতে হবে, আর রেজিস্ট্যান্সকে যদি কম হতে হয় তাহলে রেজিস্টিভিটিটাকেও কম হতে হবে। এটা কিন্তু তোমাদের 2022 গ্রুপ ডিতে এসেছে, এটাকে তোমরা মনে রাখবে, ঠিক আছে। 10⁻⁸ ওহম মিটার থেকে 10⁻⁶ ওহম মিটারে হচ্ছে তোমাদের কি না ভালো তড়িতের সুপরিবাহী হবে। আর রাবার এবং কাচের মতো অন্তরক পদার্থের রোধাঙ্কের মান কত হবে, 10⁻12 থেকে 10⁻17 মিটার। আর এর মাঝখানেরটা হলে তখন সেটা অর্ধপরিবাহী। ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা চলে যাব, এই যে কিছু ডেটা দেওয়া রয়েছে, ডেটাগুলো মনে রাখতে হবে না, জাস্ট শুধু
রেঞ্জ গুলো দেখে নাও। এই যে অন্তরক মানে কি হচ্ছে, অন্তরক মানে দেখো 10⁻10 থেকে 10⁻14 ওটা রেজিস্টিভিটি অনেকটা বেশি। ধাতু সংকরে দেখো রেজিস্টিভিটি কিন্তু বেশি না, রেজিস্টিভিটি কম। -8 মানে কি অনেকটা কম। ওকে, চলো। আচ্ছা, একটি তাহলে এখানে দেখো প্রশ্নটা করিনি। একটি পদার্থ ধাতব দ্বারের বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে কিসের উপর? নির্ভর করে কিসের উপর? বৈদ্যুতিক প্রতিরোধ বলেছে। আচ্ছা, বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা, এটাকে একটু আমি কেটে দেব। অর্থাৎ এটা রোধাঙ্কের কথা বলেছে, রোধাঙ্ক। রেজিস্টিভিটির কথা বলেছে। রেজিস্টিভিটি কিসের উপর নির্ভর করে? রেজিস্টিভিটি দেখো আমরা বলবো উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। রেজিস্টিভিটি যেটা দুটো জিনিসের উপর নির্ভর করে। আরো একটা জিনিস মনে রেখে দাও, তাপমাত্রার উপরও কিন্তু নির্ভর করে। তাপমাত্রার উপরও কিন্তু নির্ভর করে। কেন? দেখো এই যে এখানে রেজিস্টিভিটির লিস্টে যেখানে দেখো 20°C তাপমাত্রায় বলেছে, তার মানে কি তাপমাত্রার উপরও কিন্তু রেজিস্টিভিটি নির্ভর করে। এটা অনেক জায়গায় তোমরা লেখা নেই, পাবে না, শুধু উপাদানের প্রকৃতি লেখা রয়েছে। বাট প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু এই প্রশ্নটা এসেছে যে কোন দুটো বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, চলো। এইবার এইবার আমরা জানবো যে যেহেতু এটা দেখো এনসিইআরটি রিভিশন ক্লাস, তাই আমি রিভিশনের মতো করেই তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে, এবার আমরা জানবো যে এই যে রোধকে আমরা কম্বিনেশন করব। কম্বিনেশন মানে কি? মানে পরপর 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 সাজাবো রেজিস্ট্যান্স। পরপর সাজালে কি হবে? আমরা দুটো ভাগে সাজাতে পারি। ঠিক আছে, বিভিন্ন সমবায় গঠন হবে। কি কি ভাগে? দেখো না, একটা হচ্ছে আমরা শ্রেণী সমবায় করতে পারি। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয় না, একটা রেজিস্ট্যান্সের সঙ্গে আর একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ একটার ফার্স্ট প্রান্তের সঙ্গে লাস্ট প্রান্তের সঙ্গে আর একটার ফার্স্ট প্রান্ত অ্যাড থাকবে। এটা R1, এটা R2, এটা R3। দেখো এই যে আমি সমবায়টা করলাম, এই যে তোমাদের রেজিস্ট্যান্সের সমবায়টা করলাম, এটার ক্ষেত্রে একটা জিনিস তোমাদের আমি বলছি, ভালো করে দেখবে। এই যে চাবিটা এখানে কি রয়েছে, চাবিটা এখানে কিন্তু তোমাদের বন্ধ রয়েছে। যাই হোক, কোনো অসুবিধা নেই, সে বন্ধ থাকুক খোলা থাকুক যাই থাকুক না কেন, চাবিটা দেখো এখানটা কিন্তু খোলা রয়েছে তোমাদের। ঠিক আছে, খোলা রয়েছে মানে কি ওপেন। তো যেহেতু এখানটা ওপেন রয়েছে, আমরা কি বলবো, এখান দিয়ে কি যাচ্ছে না, এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর কারেন্ট যেহেতু প্রবাহিত হচ্ছে, তোমরা মনে রাখবে, কারেন্ট যেহেতু প্রবাহিত হচ্ছে, তাহলে এখান দিয়ে কি যাচ্ছে না, এখান দিয়ে কিন্তু আই যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে। আর আই কারেন্ট যাচ্ছে মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও কিন্তু সমান পরিমাণ কারেন্ট যাচ্ছে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও কিন্তু সমান পরিমাণ কারেন্ট যাচ্ছে। ক্লিয়ার হলো? প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও কিন্তু সমান পরিমাণ কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো যেহেতু এর এন্ড প্রান্ত আর এর এন্ড প্রান্ত আলাদা, তাহলে এদের কিন্তু ভোল্টেজটা আলাদা হবে। প্রত্যেকের ভোল্টেজ আলাদা, কিন্তু কারেন্ট সমান যাচ্ছে। কিন্তু দেখো যখন প্যারালাল কম্বিনেশন দিয়ে দেবো, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে না, আইটা কিন্তু ডিফারেন্ট যাবে। বাট প্রত্যেকটা যেহেতু এন্ড প্রান্ত ইকুয়াল, তাদের ক্ষেত্রে কি হবে না, তাদের ক্ষেত্রে ভোল্টেজটা সমান হবে, বাট কারেন্টটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট যাবে। ব্যাস, এইটুকুই তোমাদের জানালাম। আর একটা জিনিস মনে রাখবে, আর পি অর্থাৎ আর এস অর্থাৎ সিরিজের ক্ষেত্রে আমরা কি করি, যে সিরিজটা পাবো সেটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স যেটা পাবো, সেটার ক্ষেত্রে আমরা বলতে পারবো R1 প্লাস R2 প্লাস R3। আর প্যারালালের ক্ষেত্রে যেটা পাবো, আর প্যারালাল, সেটা কি পাবো, R1 1/R1, অর্থাৎ এটা হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে। কিরকম হবে না, আমরা এরকম করব, 1/R প্যারালাল ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এরকম করে চলতে থাকবে যতগুলো পর্যন্ত রেজিস্ট্যান্স থাকবে। ঠিক আছে, তো এইটা তোমাদের মনে রাখা, বাদ বাকি আমরা অঙ্ক করলে এই জিনিসগুলো বুঝে যাবো। চলো, প্রথম প্রশ্ন চলে এসেছে। এবার প্রশ্নগুলো আস্তে আস্তে করি, তাহলে বুঝে যাবো। দেখো বলেছে 10 ওহমের দুটি অভিন্ন রোধক, 10 ওহমের দুটি অভিন্ন রোধক একটি সার্কিটের সঙ্গে সমান্তরালভাবে সংযুক্ত রয়েছে। এবার এই সমন্বয়টা কি করা হয়েছে, 10 ওহমের একটি তৃতীয় রোধকের সাথে সংযুক্ত রয়েছে, রোধের সাথে সংযুক্ত রয়েছে, অর্থাৎ সিরিজে রয়েছে। তার মানে বোঝো সার্কিটটার কথা চিন্তা করো। সার্কিটটা হচ্ছে এইরকম, যে মনে করো এরকম দুটো প্যারালাল কানেক্টেড রয়েছে, দুটো প্যারালাল কানেক্টেড রয়েছে, তার সঙ্গে কি হয়েছে, একটা সিরিজে কানেক্টেড রয়েছে। তো এইটার সমতুল্য রোধ কত হবে, বুঝতে পেরেছো? তাহলে এই দুটো তো প্যারালাল, কারণ দেখো এর এন্ড প্রান্ত এর এন্ড প্রান্ত সব একই, কিন্তু দেখো এইটা কিন্তু আলাদা, এইটা কিন্তু আলাদা। যদি আমি এখানে কানেক্ট করি, এটা কিন্তু আলাদা। তাহলে এই যে মনে করো এটা 10 ওহম, এটা 10 ওহম, এটাও 10 ওহম, তাহলে এই দুটো প্যারালাল। তাহলে এই দুটো প্যারালালের ক্ষেত্রে আমি কি বলবো, রেজিস্ট্যান্সটা কত হবে, 1/RP ইজ ইকুয়াল টু 1/10 প্লাস হচ্ছে 1/10। তাহলে 1/10 1/10 কত করলে কত হবে, 10, আর উপরে হচ্ছে 2/10, অর্থাৎ আর প্যারালালের ক্ষেত্রে আবার উল্টে যাবে, এটা 10/2, 10/2 করলে কত, 5 হবে। তার মানে এদের যে প্যারালালটা, এদের যে টোটাল তুল্য রোধ, এই দুটো মিলিয়ে কত হলো, 5 ওহম হলো। তাহলে সিরিজটা বের করার সময় কি করবো, 10 যুক্ত 5 করে দেবো, সমান 15 ওহম হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। কারণ সিরিজের ক্ষেত্রে কি করি, আর ইকুয়াল টু কি করি, R1
প্লাস R2 করি, এখান থেকে আমি যেটা পেলাম সেটা কি করবো, এটা যেহেতু এই দুটো পরপর সিরিজে হয়ে যাবে, অর্থাৎ এই ডায়াগ্রামটা তখন কি হয়ে যাবে, এই ডায়াগ্রামটা তখন একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে, যেহেতু দুটো প্যারালাল আমি বের করে ফেলেছি, চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এই রকম হয়ে যাবে, অর্থাৎ এটা তখন 5 ওহম হয়ে যাবে, এটা তখন 10 ওহম হয়ে যাবে। তাহলে টোটাল কত হয়ে যাবে, 10 প্লাস 5 15 ওহম হয়ে যাবে। দেখো তোমাদের এলপি এন্ড টেকনিশিয়ানে কিন্তু এই প্রশ্নটা এসেছে। নেক্সট, প্রত্যেকটা প্রশ্ন রেলের প্রত্যেকটা পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, এত নিউমেরিক্যালস কোনো ক্লাসে হয়েছে বলে বাংলার ইউটিউবে আমার তো মনে হয় না। প্রচুর প্রশ্ন উত্তর তুমি প্রচুর পেয়ে যাবে, কিন্তু নিউমেরিক্যালস এত পাবে না। ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে। 6 ওহমের 3টি সমান রোধ সংযুক্ত রয়েছে একটি সার্কিটে একে অপরের সঙ্গে সমান্তরালে, এই সমন্বয়ের সমতুল্য রোধ হবে। তাহলে সমান কটা রোধ যুক্ত রয়েছে, 3টি সমান রোধ যুক্ত রয়েছে। তার মানে আমরা যদি একটু সার্কিট গুলো তোমাদের জাস্ট একে একটু একটু করে দেখিয়ে দিই, তাহলে তোমরা জাস্ট বুঝতে পারবে। কটা রয়েছে, তিনটা। তিনটা রয়েছে, এইভাবে কানেক্টেড রয়েছে, সমান্তরালে কানেক্টেড, মানে এইভাবে কানেক্টেড রয়েছে। এটাও 6 ওহম, এটাও 6 ওহম, আর এটাও 6 ওহম। তাহলে আমি কি বলবো, 1/6 প্লাস 1/6 প্লাস 1/6 1/r প্যারালাল ইকুয়াল টু এত। তাহলে 1/r প্যারালাল ইকুয়াল টু কত হয়ে যাবে, না কত হয়ে যাবে 6 আর উপরে 3, তাহলে rp ইকুয়াল টু কত হয়ে যাবে, রোধটা কত হবে 6/3, অর্থাৎ 3 2 6, অর্থাৎ ওহম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর সমাধান। ক্লিয়ার হচ্ছে? নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, বলছে 1/4 ওহমের 4টি রোধ হলে সিরিজে সংযুক্ত সর্বোচ্চ রোধ কত প্রাপ্ত হতে পারে। অর্থাৎ 1/4 ওহমের 4টা রোধ সিরিজে যুক্ত রয়েছে, বাংলা ভাষাটা একটু গড়বড় রয়েছে। রোধগুলো সিরিজে যদি যুক্ত থাকে তাহলে সর্বোচ্চ রোধ কত হবে। তাহলে আমরা কি জানি সিরিজের ক্ষেত্রে, জানি R1 প্লাস R2 প্লাস R3 আমরা জানি। তাহলে 1/4 প্লাস 1/4 R4 করে দেব, প্লাস 1/4 প্লাস 1/4 করে যদি করি, তাহলে আমরা কি পাবো, 1 2 3 4, অর্থাৎ 4 আর উপরে 4, অর্থাৎ 1 ওহম হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। ডাইরেক্ট গুণ করে দিলেই হতো 1/4 ইন্টু 4, বাট তোমাদের তাও দেখিয়ে দিলাম, 1 ওহম হয়ে যাবে সঠিক উত্তর। তোমাদের অনেক দিন থেকে ডিমান্ড ছিল যে স্যার আপনি একটু ইলেকট্রিকের যে প্রশ্নগুলো আছে, নিউমেরিক্যালস গুলো আছে, সেগুলো একটু ভালো করে করিয়ে দিন, একটু সার্কিট গুলো ভালো করে করিয়ে দিন। করাচ্ছি তো, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, তাহলেই তো আরো বেশি করে করাবো, সার্কিট গুলো সব করাবো তোমাদের। এটা পার্ট 2 আসছে, এরপর পার্ট 3 আসবে। চলো কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ক্লাসগুলো। নেক্সট প্রশ্ন বলেছে, যদি একটি সার্কিটের রেজিস্ট্যান্স দ্বিগুণ করা হয়, যদি একটা সার্কিটের রেজিস্ট্যান্স দ্বিগুণ করে দিয়েছি আমি, ভোল্টেজকে কনস্ট্যান্ট রাখা, তাহলে বিদ্যুতিক প্রবাহ কত হবে। ভালো করে বোঝো, এনটিপিসি তে এসেছে কিন্তু। আমরা কি জেনেছি ভাই, ভি ইকুয়াল টু আইআর, কোনো অত শত অঙ্ক করতে হবে না, জাস্ট সিম্পলি অঙ্ক করব। সিম্পলি অঙ্ক করব, দেখো সিম্পলি কি না, ভি ইকুয়াল টু আমরা করছি আইআর, তাহলে ভি ইকুয়াল টু যদি আইআর করি, তাহলে আমরা দেখবো যে আর ইকুয়াল টু কি হবে, ভি বাই আই। তাহলে ভি যদি কনস্ট্যান্ট থাকে, আর প্রপোর্শনাল টু 1/i হচ্ছে। তাহলে আর কে, রেজিস্ট্যান্সকে যদি আমি দ্বিগুণ করি, তাহলে কারেন্ট কি হয়ে যাবে, কারেন্ট অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 1/2 হয়ে যাবে। এটাকে দ্বিগুণ করলে এটা 1/2 হয়ে যাবে। তাহলে এটা কি হবে, যে অর্ধেক বৃদ্ধি পাবে। রেজিস্ট্যান্স যদি দ্বিগুণ রাখা হয়, তাহলে অর্ধেক বৃদ্ধি পাবে, নয় অর্ধেক। রেজিস্ট্যান্স যদি দ্বিগুণ হয়, অর্ধেক কি করে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে না। রেজিস্ট্যান্স বাড়ালে তো কারেন্ট বাড়ে না, রেজিস্ট্যান্স বাড়ালে কি হয়, কারেন্ট কমে, অর্থাৎ অর্ধেক কমে যাবে। অর্ধেক কি হয়ে যাবে, কমে যাবে। রেজিস্ট্যান্স তুমি যদি দ্বিগুণ করো, তাহলে কারেন্টটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। ওকে, কারণ কি, রেজিস্ট্যান্সটা বাড়ালে কারেন্টটা তো কমবে, বাড়াটা তুমি বাড়িয়ে দিচ্ছ, তাহলে তো কারেন্ট প্রবাহটা কমবে, তাই না। নেক্সট, একটি সার্কিটে 20 ওহমের দুটি সমান্তরাল ভাবে সংযুক্ত রয়েছে, তারপর এই সমন্বয়ে সিরিজে 10 ওহমের সাথে যুক্ত করা এই সার্কিটের মোট রোধ। আবার সেই সেম অঙ্ক, তাহলে প্রথম দুটো কি করা হয়েছে, প্রথম দুটো সিরিজে কানেক্টেড করা হয়েছে, তারপরে কি হয়েছে না সেটা, প্রথম দুটো প্যারালালে কানেক্টেড করা হয়েছে, তারপর সেটাকে সিরিজে কানেক্টেড করা হয়েছে। দেখো এভাবে, তাহলে প্রথমটা 20 ওহম, তারপরটাও 20 ওহম, তারপরটা হচ্ছে 10 ওহম, তাই তো। তাহলে আমরা কি করবো, প্রথমটার ক্ষেত্রে বের করব কি, আর প্যারালাল 1/r প্যারালাল, এগুলো ডাইরেক্ট করে দেবো আমরা পরপর, 1/20 প্লাস 1/20, তাহলে 1/20 1/20 করলে কত হচ্ছে না, 2/20, 2 10 20, তাহলে আর প্যারালাল ইকুয়াল টু কত হবে, 10। তাহলে এখানটা আমার এটা কত হয়ে যাবে, এখানটা দেখো আমি মুছে দিলাম, এখানটা আমার হয়ে যাবে 10, ঠিক আছে, এখানটা হয়ে যাবে আমার 10। তাহলে এদিকটাও 10, এদিকটাও 10, সিরিজ হয়ে গেছে, 10 10 কত হয়ে যাবে, উত্তর 20। তাহলে সার্কিটের মোট রোধ কত হবে, 20। দেখো এলপি টেকনিশিয়ান এরকম অঙ্কগুলো তোমাদের ভরে ভরে এসে, তাই বি কেয়ারফুল, এ ধরনের অঙ্ক তোমাদের প্রচুর পরিমাণ পরীক্ষায় আসবে।
নেক্সট বলে দেখো, আমি তোমাদের বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, একটু আগে পড়ানোর সময় বলেছিলাম যখন আমি তোমাদের রেজিস্ট্রিবিউটি পড়াচ্ছিলাম। দেখো হুবহু প্রশ্ন এসছে আরবি এলপি টেকনিশিয়ানে কি এসছে, হোয়াট ইজ দা, অর্থাৎ এটা বাংলাতে করা হয়নি যেহেতু এটা ইংলিশ রয়েছে, জাস্ট এটা ইজি তাই। হোয়াট ইজ দ্য রেজিস্টিভিটি অফ ইনসুলেটর, ইনসুলেটরের রেজিস্টিভিটি কত হবে? না ইনসুলেটর মানে রেজিস্টিভিটি বেশি হবে, কারণ ইনসুলেটর মানে কি অন্তরক, অন্তরক মানে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে না। তাহলে তড়িৎ প্রবাহ যদি তার মধ্য দিয়ে না হয়, তাহলে ডেফিনেটলি আমি বলবো যে তড়িৎ প্রবাহ হচ্ছে না মানে কি তার রেজিস্ট্যান্সটা অনেকটা বেশি বা রেজিস্টিভিটি অনেকটা বেশি, তার মানে কি হয়ে যাবে, অপশন নাম্বার ডি উইল বি ইওর রাইট অ্যান্সার। ক্লিয়ার? লিস্টটা তোমরা একটু দেখে নেবে তাহলে বুঝতে পারবে। নেক্সট বলছে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করছি, সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, ব্রিজ কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন। আচ্ছা সিরিজ কম্বিনেশনের জন্য আমরা কি জেনেছি যে 1/r প্যারালাল ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2, এটা জেনেছি। তাহলে এটা যদি জানি তাহলে কি হবে, r1 ইন্টু r2 করো, তাহলে r1 ইন্টু r2 করলে কি হয় না, r1 ইন্টু r2 করলে হচ্ছে আমার r2 প্লাস r1 বা r1 প্লাস r2 1/rp। তাহলে শুধু rp ইজ ইকুয়াল টু কি হচ্ছে না, শুধু rp ইজ ইকুয়াল টু r1 r2 ডিভাইডেড বাই r2 প্লাস r1। তাহলে এইটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তাহলে দেখো এটাই তো এখানে দিয়েছে, তাহলে এটা কি কম্বিনেশন, এটা ডেফিনেটলি আমার হচ্ছে সমান্তরাল বা প্যারালাল কম্বিনেশন, সমান্তরাল রোধ সমবায় বা প্যারালাল কম্বিনেশন, সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন, তাহলে প্যারালাল কম্বিনেশন হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, একটি বৈদ্যুতিক বাতি, একটি বৈদ্যুতিক বাতি যার রোধ হচ্ছে 40 ওহম এবং সিরিজে 8 ওহমের কন্ডাক্টর যুক্ত করা হয়েছিল 12 ভোল্ট ব্যাটারি সহ, মোট রোধ কি হবে? ভালো করে বোঝো, একটা বৈদ্যুতিক বাতি রয়েছে যার রোধ হচ্ছে 40 ওহম, 40 ওহম, তার সঙ্গে 8 ওহম যুক্ত একটি সিরিজে কানেক্টেড করা হয়েছিল, 8 ওহম যুক্ত একটি সিরিজে কানেক্টেড করা হয়েছে 12 ভোল্ট ব্যাটারি। ভাই আমার কি যে সিরিজে কানেক্টেড রয়েছে 8 ওহম আর 40 ওহম, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 48 ওহম। এটা তো এমনি এমনি দিয়েছে তোমাকে বর্গানোর জন্য, তোমার তো রেজিস্ট্যান্স দেওয়ার রয়েছে দুটো, 40 আর 8, 48 হয়ে যাবে, তাই না? চলো এরকম কিছু প্রশ্ন তোমাকে কিন্তু দিয়ে দেয়। নেক্সট প্রশ্ন, যদি 10 ওহম, 8 ওহম, 7 ওহম তিনটি রোধ হয়, সিরিজ ক্রমে যুক্ত থাকে, তাহলে কার্যকর সার্কিটের রেজিস্ট্যান্স কত হবে? আমি বারবার বলেছি এই ধরনের অঙ্ক করারই দরকার নেই, কেন না কারণ দেখো প্রত্যেকটা ইউনিট ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে, আর রেজিস্ট্যান্সের ইউনিট একমাত্র অপশন ডি তে রয়েছে ওহম। করবো না অঙ্ক, তাও একবার তোমাদের বলে দিই, সিরিজ দিয়েছে মানে কি যোগ করব 10 যুক্ত 8 যুক্ত 7, 10 আর 18, 18 যুক্ত 7, 19, 20, 21, 22, 23, তার মানে কি হয়ে যাবে 25 ওহম হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 11 ওহম রোধ সহ একটি তারের ব্যাসার্ধ দ্বিগুণ হলে তার নতুন রোধ গণনা করো। এটা কোন অঙ্কে চলে এলাম আমরা? এ ধরনের অঙ্ক কিন্তু তোমরা সাধারণত দেখে ভয় পেয়ে যাও, খুব ভয় লাগে, দেখো কতটা ইজি ভাবে করাচ্ছি। একটা তার ছিল, সেই তারটার কি হয়েছে না, তারটার রোধ কত ছিল ভাই? 11 ওহম রোধ ছিল। এইটা তারের তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ কোনটা, এই জায়গাটা, এই ব্যাসার্ধটা দ্বিগুণ করা, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ মানে কি, তারা এইটার ব্যাসার্ধ মানে এটার ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফল তারের ব্যাসার্ধ সঙ্গে ক্ষেত্রফল পাই আর স্কয়ার জানি, তাহলে এইটা এই এরিয়াটার যে ক্ষেত্রফল কি হবে, ইকুয়াল টু পাই আর স্কয়ার হবে। আচ্ছা আমরা যে রেজিস্ট্যান্স এবং রেজিস্টিভিটির মধ্যে যে ইকুয়েশনটা দেখেছিলাম সেটা কি দেখেছিলাম না, আর ইকুয়াল টু এস ইন্টু এল বাই এ দেখেছিলাম তো, তাই তো? তাহলে আমরা দেখছি যে যখন মনে করো যে প্রাথমিকভাবে তার এই যে এটা নরমাল ছিল, তখন আমরা বলতে পারবো তার এটার মান কত ছিল, এটার মান ছিল মনে করো এস এল বাই হচ্ছে পাই আর স্কয়ার ছিল, কারণ এটার মান হচ্ছে পাই আর স্কয়ার। এ মানে কোনটা, এ মানে এই একটা কন্ডাক্টর তার এই জায়গাটা, এটা তো গোল, গোল মানে বৃত্ত, তাহলে এর এরিয়া কত হবে, এরিয়া মানে পাই আর স্কয়ার হয়ে যাবে যদি এইটা আর হয়। এটাই তো বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করেছে, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করেছে মানে কি, আচ্ছা এইটার মান হচ্ছে তোমার 11 ওহম, এটার মান কত হবে 11 ওহম হবে, তাই না? তাহলে এটার মান যদি 11 ওহম হয়, তাহলে আমরা আর টুটা কি করব না, আর টু ইকুয়াল টু দেখো এস এল বাই পাই 2r এর হোল স্কয়ার, কারণ এই আরটা কি করেছে দ্বিগুণ করে দেওয়া হয়েছে, তাহলে দ্বিগুণ যদি করে দেওয়া হয় আমরা এখানটা কি বলবো দেখো ভালো করে বোঝো, আমরা বলবো যে এস এল বাই 2 2 এ 4, 4 পাই আর স্কয়ার। ভাই এখানটা দেখো তো এস এল বাই পাই আর স্কয়ার সমান আমরা কি পেয়েছি 11 ওহম, তাহলে এস এল বাই পাই আর স্কয়ার সমান আমরা এখানে লিখতে পারি 11 ওহম, অর্থাৎ আর টু ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে 1/4 ইন্টু 11,
কারণ SL বাই পাই আর স্কোয়ারের বদলে আমি 11 বসাচ্ছি, তাহলে 11/4 হচ্ছে। 11/4 মানে 11 কে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 2 8, 9 10 11, 4 7 28, 29 30, 4 5 20, 2.75, 2.75 হচ্ছে তোমার সঠিক উত্তর। কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল? একদম সিম্পল ওয়েতে বোঝো যে আর ইকুয়াল টু SL/A। তাহলে SL/A যদি হয় তাহলে আমরা কি করতে পারি না, আমরা করতে পারি সেটা হচ্ছে আর ইকুয়াল টু SL/পাই আর স্কোয়ার। কারণ এ মানে কোনটা, এ মানে এই যে অংশটা, এটাকে আমরা এ বলছি, তার মানে এটার ভ্যালু কত, পাই আর স্কোয়ার। এবার কি করছি আমি, পাই আর স্কোয়ারটা আবার কত হয়ে যাচ্ছে, আরটা 2 হয়ে যাচ্ছে, মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ হওয়া মানে 2r, তাহলে SL/4 পাই আর। ওকে ওকে, চলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। নেক্সট প্রশ্ন, একটি তারের রোধ 9 ওহম। এত প্র্যাকটিস করাবো যে তুমি ভুলেই যাবে যে তুমি অঙ্ক পারতে না, সেটা একদম ভুলে মাথা থেকে সাফ হয়ে যাবে তোমাদের। একটি তারের রোধ হয়েছে 9 ওহম, এর ব্যাসার্ধের নতুন মান দ্বিগুণ হয়ে যায়। একটা তারের রোধ হচ্ছে 9 ওহম, এর ব্যাসার্ধের নতুন মান দ্বিগুণ হয়ে যায়। তাহলে আবার সেই রকম যদি করি আমরা কি পাবো, এটা আর ছিল, পরবর্তীকালে 2r হয়ে যাবে, তার মানে a ইকুয়াল টু আমি কি বলতে পারি, পাই আর স্কয়ার। সেই আগের মতোই হবে। তাহলে r1 ইকুয়াল টু যেটা rটা দিয়েছে কত হবে, তাহলে আমি বলতে পারবো SL বাই হচ্ছে পাই আর স্কয়ার বলবো। আর r2 এর মান কত হবে না, r2 যেটা আমাদের বের করতে হবে, পরবর্তীকালে আমি দেখছি কি rটা দ্বিগুণ হয়ে গেছে, তাই তো, দ্বিগুণ হয়ে গেছে। তার মানে SL বাই হচ্ছে কত হবে, SL বাই হচ্ছে পাই ইন্টু 2r এর হোল স্কয়ার, 2r এর হোল স্কয়ার করলে কত হবে, SL বাই হচ্ছে 4 পাই আর স্কয়ার। সেই আগের মতোই দেখো, SL বাই পাই আর স্কয়ারের মানটাই এখানে কত দিয়েছিল, 9 ওহম। তাহলে এখানে আমি পেয়ে যাবো r2 ইকুয়াল টু কত, 1 এর 4 ইন্টু 9, তাহলে কত হবে, 4 2 8, 9 1 10, 4 1 4, 5 6 7 8 9 10, কি হলো, 4 2 8, 2.25 হয়ে যাবে, তাই না? 4 2 8 9 10, 4 2 8 9 10, 4 5 20, হ্যাঁ 2.25 ওহম হয়ে যাবে, একদম 2.25 ওহম হয়ে যাবে এখানটা সঠিক। ক্লিয়ার হয়েছে? একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্ন, 12 ওহম একটি তারের ব্যাসার্ধ দ্বিগুণ হয়, এর নতুন প্রতিরোধ গণনা করুন। অর্থাৎ নতুন রোধ গণনা করুন, প্রতিরোধ মানে রোধ। তাহলে আমি আর এটা করছি না, যেহেতু তোমাদের প্র্যাকটিস করে দিয়েছি, আমি বলবো শুধু 1 এর 4 ইন্টু 12 করে দিচ্ছি, 4 3 12, উত্তর কত হয়ে যাবে, 3 ওহম, ডাইরেক্ট করে দিচ্ছি একদম, ঠিক আছে। নেক্সট, যখন তারের দৈর্ঘ্য দ্বিগুণ হয় অ্যামমিটারের রিডিং কমে যাচ্ছে। তার মানে দেখো কি সুন্দর প্রশ্নটা তোমাদের দিয়েছে, এলপি টেকনিশিয়ান এবং গ্রুপ ডিতেও এসেছে। অর্থাৎ আগে তোমাদের দিয়েছিল যে তারের দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে প্রবাহ মাত্রা কি হবে, অ্যামমিটারে কে থাকে ভাই, অ্যামমিটারে প্রবাহ মাত্রা রিডিংই তো দেখায়। অর্থাৎ তোমাকে এখানে পক্ষান্তরে জানতে চাইছে যে প্রবাহ মাত্রা কতটা কমবে। তার মানে কি জানি আমরা, সেই আগের মতোই, তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়ে যায়, দৈর্ঘ্য এখানে বলেছে, কিন্তু এখানে কিন্তু দৈর্ঘ্যের কথা বলেছে, তাহলে অ্যামমিটারে রিডিং কমে যাবে। দেখো ভালো, ও আচ্ছা এখানটা দৈর্ঘ্য বলেছে, আমি রেজিস্ট্যান্স ভাবছি, ভালো করে বোঝো। দৈর্ঘ্য যদি বাড়ে, দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, তার মানে রেজিস্ট্যান্সটাও বাড়বে। দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্সটাও বাড়বে। দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্সটা কত বাড়বে, সেটাকে আমাদের দেখতে হবে। দেখো ভালো করে বুঝবে, আমরা আর ইকুয়াল টু কি জানি, আর ইকুয়াল টু আমরা জানি যে এস এল বাই এ, ঠিক আছে। তাহলে এই যে ছিল আর ছিল, তাহলে আর টু কত হয়ে গেল, আর টু হয়ে গেল এস এল, এল এর জায়গায় কত লিখবো আমি, 2, ঠিক আছে, 2l লিখবো, 2l বাই এ। অর্থাৎ আমি বলতে পারি আর টু ইকুয়াল টু, আর টুটা কত হচ্ছে না, আর টুটা দেখো এস এল বাই এ দ্বিগুণ হয়ে যায়, মানে কত, আর টুটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়, আর টুটাও দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখানে দৈর্ঘ্য বলেছে, বাট আমি যদি রেজিস্ট্যান্সের রেসপেক্টে তোমাকে বোঝাই, তাহলে দেখো এস এল বাই এ, তাহলে দেখো আর টু ইকুয়াল টু কত হচ্ছে, 2r হয়ে যাচ্ছে। এই দুইটাকে এরকম করে লিখে দাও, এস এল বাই এ, এস এল বাই এর জায়গায় আর বসিয়ে দাও, তাহলে আর টু ইকুয়াল টু 2r হচ্ছে। অর্থাৎ রেজিস্ট্যান্সটা পক্ষান্তরে দ্বিগুণই হচ্ছে। দৈর্ঘ্য দ্বিগুণ মানে কি, দৈর্ঘ্য দ্বিগুণ মানে আর ভ্যারিয়েবল টু এল, তার মানে রেজিস্ট্যান্সটা দ্বিগুণ হচ্ছে। আর রেজিস্ট্যান্স দ্বিগুণ হচ্ছে মানে কি, মানে প্রবাহ মাত্রা কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। বোঝা গেল? এরকম ভাবেই তোমাদের এক্সপ্লেন করে বোঝাই। অনেকে ভাববে স্যার এখানে তো দৈর্ঘ্য বলেছে, এখানে আপনি কেন অর্ধেক করলেন, এই কারণে অর্ধেক করলাম, তোমাকে অঙ্কটাও করে দেখালাম, বা শর্টকাটে বললাম আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু এল মানে আর, এল দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর আর দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে আইটা অর্ধেক হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট। তো যাই হোক, এই অঙ্কগুলো আমি পরের দিন করাবো, অনেক ভালো ভালো অঙ্ক আরো রয়েছে, এই অঙ্কগুলো নেক্সট ক্লাসে হবে। আজকে ক্লাসটা এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে তোমাদের ক্লাস, তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং অবশ্যই তোমরা কমেন্ট করে নিজেদের মতামত জানাবে।
লাস্ট একটা কথা তোমাদের আমি বলবো, আর কারোর যদি কোনো ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। যারা আমার ব্যাচে জয়েন করতে চাইছো, এই যে আমার এই ব্যাচে এখানে দেখো একটা কথা লেখা রয়েছে, খুব সুন্দর একটা কথা লেখা রয়েছে যে সমস্ত সায়েন্সের অঙ্ক, সেটা তোমাদের আমি ইউটিউবেও করাচ্ছি এবং যেরকম ভাবে এখানে করাচ্ছি সেরকম আমার ব্যাচেও করাই। তাও তো অনেক কিছু রিভিশন ক্লাস বলে আমি বললাম না, কারণ যেহেতু রিভিশন করাচ্ছি তোমাদের জাস্ট পরীক্ষার আগে আগে, তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে চোখ বুজিয়ে এই ক্লাসগুলো করে চলে যাবে, হুবহু কমন পাবে, একদম হুবহু কমন পাবে। ঠিক আছে? যারা এই ক্লাসে জয়েন করতে চাও, জয়েন করার রুলটা আমি বলেছিলাম। আমার এইটা হচ্ছে ফোন পে নাম্বার, এই নাম্বারটায় তোমরা ফোন পে করে দেবে 999 টাকা সায়েন্স ক্লাসে জয়েন হতে চাও। এনটিপিসির জন্য 1999 ফি আছে, ঠিক আছে, ফান্ডামেন্টাল ব্যাচ যেহেতু সমস্ত সাবজেক্ট পড়ানো হবে। তো ফিটা পেমেন্ট করে কি করবে, হোয়াটসঅ্যাপ করবে, তোমাকে জয়েন করে দেওয়া হবে এবং একটা ওয়ান্ডারফুল জার্নিতে তুমি কিন্তু এন্টার করবে। ঠিক আছে? থ্যাংক ইউ প্রত্যেকে, দেখাবে পরের ক্লাসে। আর পার্ট 3 কারা কারা চাও অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর হোমওয়ার্ক গুলো অবশ্যই তোমরা করে আমাকে জানিও। থ্যাংক ইউ প্রত্যেককে, গুড নাইট।